নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার দুপুরে আপনারা শুনতে চলেছেন বিক্রম বেতালের একটি গল্প। বেতাল তার 10ম গল্প শেষ করে আবার ফিরে যায় শ্মশানের সেই শিরীষ গাছে, আর রাজা বিক্রমাদিত্যও ছুটে যান তার পিছনে। তারপর তিনি বেতালকে সেই শিরীষ গাছ থেকে নামিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে পথ চলা শুরু করেন। আর তখনই বেতাল শুরু করে তার একাদশ গল্প, এক মন্ত্রীর মৃত্যুর গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, এক মন্ত্রীর মৃত্যুর গল্প। কোনো এক সময়ে পুণ্যপুর নগরে বল্লভ নামে এক রাজা ছিলেন। প্রজারা তাকে দেবতার মতো ভক্তি করত। তার অসৎ কাজ করেই তার দিন কাটাত। তার মন্ত্রীর নাম ছিল সত্যপ্রকাশ। তিনি একদিন মন্ত্রীকে ডেকে বললেন, দেখো মন্ত্রী, আমি অনেক ভেবে দেখলাম, রাজা হয়ে যদি কেবল পরের জন্যই খেটে মরি তাহলে আর রাজা হয়ে লাভ কি? আমার সব রকমই ভোগ সুখ করবার ক্ষমতা আছে। এই পৃথিবীতে এসে যদি আমোদ আহ্লাদি না করলাম তাহলে আর রাজা হয়ে কি লাভ? তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি নিজেকে সুখসাগরে ভাসিয়ে দেব। আমার সব কাজ এখন থেকে তুমিই করবে। মন্ত্রী রাজার কথায় রাজি হলেন বটে, তবে খুবই চিন্তায় পড়লেন। একজন মন্ত্রীর পক্ষে কি সমগ্র রাজকার্য পরিচালনা করা সম্ভব? রাজার যে বিচার বুদ্ধি ও ধৈর্য আছে তা কি আমার আছে? যাই হোক, একান্ত বাধ্য হয়েই তিনি রাজকার্য চালাতে লাগলেন। কিন্তু অতি অল্প দিনের মধ্যেই তিনিও ক্লান্ত হয়ে পড়লেন। নিজের ঘরে বসে তিনি এক মনে এই সবই চিন্তা করছিলেন। এমন সময় তার স্ত্রী লক্ষ্মী এসে স্বামীর এরকম ভাবান্তর লক্ষ্য করে চিন্তিত হয়ে বললেন, তোমার কি হয়েছে বলো তো? সব সময় দেখি কি যেন ভাবছো। আগে তো তুমি এমন ছিলে না। মন্ত্রী সত্যপ্রকাশ তখন তার স্ত্রীকে বললেন, তুমি তো জানো রাজা সব রাজকর্মের ভার আমার উপর ছেড়ে দিয়ে নিজে জীবনকে উপভোগ করছেন। রাজ্যে কি হচ্ছে কিছুই তো দেখছেন না। কিন্তু আমার পক্ষে তো এত সব করা সম্ভব হচ্ছে না। মন্ত্রীর স্ত্রী বললেন, দেখো, রাজকার্য চালানো তোমার কাজ নয়। অনেক দিন তো চালালে, এবার এসব ছেড়ে কিছুদিন বরং তীর্থে ঘুরে এসো। এতে শরীর মন দুই ভালো হবে। সত্যপ্রকাশ স্ত্রীর কথা মতো রাজার কাছে গিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে তার অনুমতি নিয়ে তীর্থ করতে বের হলেন। অনেক দেশ ঘুরে অবশেষে দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বর পৌঁছালেন। সেখানে রামচন্দ্রর প্রতিষ্ঠিত দেবাদিদেব মহাদেবের মন্দিরে প্রবেশ করে ভক্তি ভরে পুজো দিয়ে বেরিয়ে সমুদ্রের দিকে তাকাতেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। দেখলেন সমুদ্রের ঢেউ থেকে বিশাল এক সোনার গাছ বের হলো, আর গাছের মাথায় পরমা সুন্দরী এক মেয়ে বীণা বাজিয়ে গান করছে। সত্যপ্রকাশ তন্ময় হয়ে এই অপূর্ব দৃশ্য দেখতে লাগলেন। একটু পরেই সেই গাছটি আবার আস্তে আস্তে জলের নিচে তলিয়ে গেল। এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না। তাড়াতাড়ি নিজের দেশের দিকে রওনা হলেন। দেশে ফিরেই প্রথমেই তিনি রাজার সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা তাকে বললেন। রাজা
সত্যপ্রকাশের কথা বিশ্বাস করতেন। তাই তিনি আর দেরি না করে সত্যপ্রকাশের হাতে রাজ্যভার দিয়ে রামেশ্বরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মন্দিরে ঢুকে মহাদেবের পুজো দিয়ে বের হয়ে সমুদ্রের দিকে তাকালেন। তিনিও মন্ত্রী সত্যপ্রকাশের কাছে যা যা শুনেছিলেন সবই দেখলেন। রাজা সেই অপূর্ব দৃশ্য দেখে তাড়াতাড়ি নৌকোয় করে সেখানে গিয়ে সোনার গাছে উঠে বসলেন এবং গাছটি রাজাকে নিয়ে তখনই জলের নিচে চলে গেল। পাতালে গিয়ে সেই সুন্দরী রাজার দিকে চেয়ে বললেন, তোমার বীরত্ব ও সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি এখানে কেন এসেছো, আর তোমার পরিচয়টাই বা কি? রাজা তার পরিচয় দিয়ে বললেন, আমি পুণ্যপুরের রাজা, নাম বল্লভ। তোমার রূপ আর গুণে মুগ্ধ হয়ে আমি এখানে এসেছি। সুন্দরী মেয়েটি বললেন, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমার স্ত্রী হতে পারি, তবে একটি শর্তে। কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন তুমি আমার সংস্পর্শে আসতে পারবে না। রাজা তার প্রস্তাবে রাজি হলেন। তখন গন্ধর্ব মতে দুজনের বিয়ে হলো। দুজনে মনের আনন্দে দিন কাটাতে লাগলেন। কৃষ্ণা চতুর্দশীতে রানী রাজাকে তার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে রানীর কাছ থেকে দূরে চলে যেতে বললেন। রাজাও তার কথা রাখলেন, কিন্তু চিন্তা করতে লাগলেন রানী তাকে দিয়ে কেন এমন প্রতিজ্ঞা করিয়েছে, আর আজ এই কৃষ্ণা চতুর্দশীতে তাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য কেনই বা রানী এমন অস্থির হলো। রাজা এর কারণ জানবার জন্য বিশেষ কৌতূহলী হয়ে অন্ধকার রাত্রে হাতে তরবারি নিয়ে লুকিয়ে থেকে সব দেখতে লাগলেন। মাঝরাতে রাজা দেখলেন একটা রাক্ষস এসে রানীর সঙ্গে গল্প করছে। এই দৃশ্য দেখে রাজা আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। রাক্ষসের সামনে উপস্থিত হয়ে হুঙ্কার দিয়ে বললেন, ওরে দুরাচার রাক্ষস, তোর এত দূর স্পর্ধা যে আমার রানীর সঙ্গে গল্প করছিস? এই বলে হাতের তরবারি দিয়ে রাজা তার মাথা কেটে ফেললেন। আনন্দে রানীর তখন চোখে জল এসে গেল। জল ভরা চোখে রানী তখন বললেন, তুমি আমাকে আজ বাঁচালে। আমি এতদিন কি যন্ত্রণা ভোগ করেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এতদিন এত যন্ত্রণা সহ্য করেছো, আর তোমার প্রকৃত পরিচয়ই বা কি? রানী তখন বললেন, শোনো তবে আমার সেই দুঃখের কাহিনী। আমি গন্ধর্বরাজ বিদ্যাধরের মেয়ে, নাম আমার রত্নমঞ্জুরি। আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম। বাবা যখন খেতে বসতেন তখন আমি কাছে না থাকলে তার ভালো খাওয়া হতো না। একদিন সখীদের সঙ্গে খেলায় এতই মেতেছিলাম যে কখন বাবার খাওয়ার সময় হয়েছে তা একদম ভুলেই গিয়েছিলাম। বাবা আমার অপেক্ষায় থাকার পর ক্ষুধায় কাতর হয়ে এতই রেগে গেলেন যে আমাকে অভিশাপ দিলেন। আজ থেকে তোর বাসস্থান হবে পাতালে, আর কৃষ্ণা চতুর্দশীতে এক রাক্ষস এসে তোকে নানাবিধ যন্ত্রণা দেবে। এই ভয়ঙ্কর অভিশাপ শুনে আমি কাঁদতে কাঁদতে বাবার পায়ে মাথা কুটতে কুটতে বললাম, বাবা, আমার সামান্য ভুলের জন্য এমন কঠোর শাস্তি দিলে, তাহলে আপনি বলে দিন কিভাবে এই শাপ মুক্তি হবে। বাবা আমার কাতর আবদারে সাড়া দিলেন এবং নিজেও বুঝলেন তাঁর স্নেহের কন্যার প্রতি তিনি কি অবিচার করেছেন। তিনি বললেন, তাহলে জেনে রাখো তোমার শাপ মুক্তির উপায়। মহাবলশালী এক রাজা যেদিন ওই রাক্ষসকে বধ করবেন সেই দিন তুমি শাপ মুক্ত হবে। রাজা বললেন, তুমি যদি আমার আজ্ঞাবহ হও এবং আমাকে ভালোবাসো, তাহলে আগে আমার রাজধানীতে চলো, পরে তোমার বাবার কাছে আমি নিয়ে যাব। রত্নমঞ্জুরি সম্মত হলেন এবং রাজা তাকে নিয়ে রাজধানীতে গিয়ে বেশ কিছুদিন আমোদে আহ্লাদে কাটাবার পর
রানীকে তার বাবার কাছে যেতে অনুমতি দিলেন। তখন রত্নমঞ্জুরি বললেন, মহারাজ, দীর্ঘদিন মানুষের সঙ্গে বাস করে আমার গন্ধবর্ত চলে গিয়েছে। আমি এখন মানুষের মতোই হয়ে গিয়েছি। বাবা আমার গন্ধর্বের রাজা। আমার মনে হয় আমি আর আমার বাবার কাছে ফিরে গিয়ে সেই স্নেহ ভালোবাসা পাবো না। সে দুঃখ আমার কাছে খুবই বেদনাদায়ক হবে। তাই আমার ইচ্ছা আমি এখানেই থেকে যাই। রাজা এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনিও চাইছিলেন না রানীকে তার বাবার কাছে যেতে দিতে। মন্ত্রীর হাতে রাজ্যভার দিয়ে তিনি আবার আমোদে আহ্লাদে দিন কাটাতে লাগলেন। মন্ত্রী সত্যপ্রকাশ এই সব দেখে শুনে মনের দুঃখে মারা গেলেন। গল্প শেষ করে বেতাল বলল, বলো মহারাজ, মন্ত্রী মরল কেন? বিক্রমাদিত্য বললেন, রাজা আবার রত্নমঞ্জুরিকে কাছে পেয়ে নিজ কর্তব্য ত্যাগ করে আনন্দ সাগরে ডুবে যাওয়ায় মনের দুঃখে মন্ত্রী সত্যপ্রকাশ মারা গেলেন। তিনি দেখলেন প্রজারা রাজাহারা হয়ে অনাথ হলো। প্রজাদের সুখ সুবিধা দেখার আর কেউ রইল না। রাজ্যে কোনো কিছু ঘটলে সব দোষ মন্ত্রীর ওপর পড়বে। মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ। তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। আমি চললাম মহারাজ, আমি চললাম। মনের মতো উত্তর পেয়ে বেতাল আবার সেই গাছে গিয়ে ঝুলে রইল। আর রাজা বিক্রমাদিত্য সেও তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বেতালের বলা একাদশ গল্প, এক মন্ত্রীর মৃত্যুর গল্প। গল্পের সূত্রধার আমি রায়া। বেতাল এবং বাবার ভূমিকায় সুমন, বিক্রমাদিত্যের ভূমিকায় প্রীতম, রাজার ভূমিকায় সুদীপ্ত, মন্ত্রীর ভূমিকায় সুকুমার, মন্ত্রীর বউয়ের ভূমিকায় আশা, রূপমঞ্জরির ভূমিকায় পৌলমী, গল্পকথক অনিমেষ। পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।